যেই ভাইদের মানুষ করতে গিয়ে কালীধার তার ভালোবাসার মানুষকে বিয়ে পর্যন্ত করতে পারেনি, সেই ভাইরাই আজ সম্পত্তির লোভে অসুস্থ কালীধারকে অচেনা এক জায়গায় একা ফেলে রেখে চলে যায়। আর যেহেতু তার ভুলে যাওয়ার রোগ ছিল, তাই সে নিজের ঠিকানায় ফিরেও যেতে পারছিল না। ঠিক তখনই তার দেখা হয় ছোট্ট এক অনাথ ছেলের সাথে। এরপর এই বাচ্চা ছেলেটি কিভাবে ধীরে ধীরে তার বন্ধু হয়ে ওঠে আর কিভাবে একে একে তার সব স্বপ্নগুলো পূরণ করে, সেটাই দেখবো আজকের গল্প কালীধার লাপাতাতে। আর সবশেষে তার ভাইদের লোভের পরিণতি কি হয়, চলুন সেটাই দেখে আসা যাক। শুরুতেই আমাদেরকে একটা লোককে দেখানো হয়, তার নাম কালীধার। কালীধার তার চোখের সামনে অনেকগুলো গাড়ি দেখতে পায় যেগুলো তার দিকে তেড়ে আসছে। এমন মনে হয় যে সেই গাড়িগুলো থেকে মানুষ বের হয়ে তার উপর অ্যাটাক করবে। কিন্তু ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় কালীধার আসলে এই সবকিছু কল্পনা করছিল। সে তো এই মুহূর্তে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, আর সে সেখানে এভাবে দাঁড়িয়ে থাকায় পুরো জায়গায় ট্রাফিক জ্যাম লেগে যায়। মানুষ তো তাকে বারবার সরে যেতে বলে, কিন্তু সে তো তার কল্পনাতেই মগ্ন। এরপরই দেখানো হয় সেখানে দৌড়াতে দৌড়াতে কালীধারের কাছে দুজন লোক আসে। এই দুজন হলো কালীধারের ছোট দুই ভাই। তারা তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর তাকে নিয়ে চলে আসে হাসপাতালে। তখনই আমরা জানতে পারি যে আসলে কালীধারের অনেক মারাত্মক একটি রোগ হয়েছে। সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছে, আর তার সাথে সাথে বিভিন্ন কিছু কল্পনা করতে শুরু করেছে। আর তার এই রোগের চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল ছিল, যার জন্য তার ফ্যামিলি তার চিকিৎসা করাতে পারে না। এরপরই দেখানো হয় আজকের জন্য কালীধারকে হসপিটালে ভর্তি করা হয়। তখন আমরা কালীধারের দুই ভাইকে দেখি। তাদের একজনের নাম হলো মহেশ আর একজন দিলীপ। তো তারা কালীধারকে নিয়ে কি করবে সেটা নিয়েই ডিসকাস করছিল। তখনই মহেশের বউ বলতে থাকে যে কালীধারের চিকিৎসা করাতে করাতে তাদের টাকা একদম শেষ হয়ে গেছে। তখন মহেশ বলতে থাকে যে ভাই একটু সুস্থ হলে তাকে বাসায় নিয়ে গিয়ে বাড়ি বিক্রি করতে রাজি করাতে হবে। তখন তার বউ বলতে থাকে ভাই যদি বাড়ি বিক্রি করতে রাজি না হয় তখন তো তাদের অনেক সমস্যা হবে, আর তাছাড়া তার ভাইয়ের তো এখন বেশি সময়ও বাকি নেই, তাই তাদেরকে এখন অন্যভাবে বাড়ি বিক্রির কাজ করতে হবে। তখনই আমরা দেখতে পাই কিছুক্ষণ পরেই বাড়ির দলিল দিলীপ বানিয়ে আনে। এরপরই হসপিটালের একজন নার্সের সাহায্য নিয়ে তারা লুকিয়ে কালীধারের কাছে যায়। দিলীপ বাড়ির দলিলে কালীধারের টিপসইও নিয়ে নেয়, কারণ বড় ভাই হওয়ার জন্য তাদের সম্পত্তি সবকিছু কালীধারের নামে লেখা ছিল। তো টিপসই নেওয়ার পর কালীধারকে মেরে ফেলার জন্য সেখানে থাকা নার্স তার স্যালাইনের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই কালীর হঠাৎ করে প্যানিক অ্যাটাক হয়, তাই সেখানে অন্যান্য নার্স চলে আসে। তাই তারা আর তাকে মারতে পারে না। সম্পত্তি নেওয়ার লোভে মানুষ কত নিচেই না নেমে যায়। যাক, তো এরপর দেখানো হয় তাদের এই পরিকল্পনা ফেল হওয়ায় তারা এখন কি করবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। তখনই সেখানে থাকা নার্সটি তাদেরকে বলে যে তারা চাইলে কালীধারকে কুম্ভ মেলাতে নিয়ে যেয়ে সেখানে ছেড়ে আসতে পারে। এমনিতেই কালীধারের কোনো কথা মনে থাকে না, তাই সে সেখানে হারিয়ে গেলে তাদের বাসা চিনে সে কখনোই আসতে পারবে না। এই কথা শুনে তখন সবাই মিলে ঠিক করে যে ঠিক আছে, তারা এটাই করবে। যার জন্য তারা পরবর্তী দিনই কালীধারকে নিয়ে বাসায় চলে যায়। পরদিন সকালে তারা কালীকে বলে যে তারা সবাই মিলে কুম্ভ মেলায় ঘোরার জন্য যাচ্ছে, আর সেও তাদের সাথে যাবে। এরপরই দেখানো হয় কালী অসুস্থ থাকায় তার সাথে দেখা করার জন্য তার একমাত্র ছোট বোন শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে আসে। তার নাম হলো পুতুল। পুতুল তার এই অবস্থা নিয়ে কালীধারকে কুম্ভ মেলায় যেতে নিষেধ করে, কিন্তু কালীর তো ঘোরাফেরার অনেক ইচ্ছা করছিল, তাই সে তাদের সাথে যেতে চায়। এরপরে তারা কুম্ভ মেলার জন্য বেরিয়ে পড়ে। তখন মহেশ বা দিলীপ কেউ পুতুলকে তাদের কালীধারকে গায়েব করার এই পরিকল্পনার কথা জানায় না। তারা সবাই যাচ্ছিল, এজন্য পুতুলকে তাদের বাসায় থাকতে বলে। তো মহেশ, দিলীপ এবং মহেশের বউ মালা কালীধারকে নিয়ে কুম্ভ মেলায় চলে যায়। সেখানে গিয়ে তারা কালীধারকে গঙ্গার কাছে নিয়ে যেতে থাকে। কিন্তু তখন হঠাৎ করেই কালীধারের পূর্বের এই নদী নিয়ে কোনো একটা কাহিনী মনে পড়ে যায়, যার জন্য সে অনেক বেশি ঘাবড়ে যায় আর মহেশদেরকে বলতে থাকে যে সে পানির মধ্যে যাবে না। তখনই মহেশরা তাকে বলে যে তাহলে সে এখানে দাঁড়াক, তারা পানিতে যেয়ে তারপর আসছে। কিন্তু তারা আর কালীধারের কাছে ফিরে আসে না। সেখান থেকেই কালীধারকে রেখে অন্যদিকে যেতে থাকে। এদিকে কালীধারের কাছে তখন একজন পুরোহিত আসে। সে তার হাত দেখে আর তার কাছে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু কালীধারের তো তখন তার নিজের নামও মনে পড়ছিল না। এরপরই সে একটি চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে চাও খায়। তখন দোকানদার তার কাছে জিজ্ঞেস করে যে তার চায়ের টাকা কোথায়। কালীধার বলতে থাকে যে চায়ের টাকা তার ভাই মাহেশ এসে দিয়ে দিবে, কিন্তু সে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকলেও সেখানে তো আর কেউ আসে না, আর তারা তো আর আসবেও না। যাক, তো অন্যদিকে দেখানো হয় মাহেশের একটু ভয় করতে থাকে, কারণ যদি পুলিশ জানতে পারে যে তারা ইচ্ছে করে এভাবে কালীধারকে গুম করেছে তাহলে তাদেরকে তো গ্রেফতার করে নিবে। তখন দিলীপ তাকে বলে যে তাদের উপর যাতে কোনো সন্দেহ না হয়, তাই তারা এই কুম্ভ মেলার যেখানে হারানো মানুষদের খোঁজা হয় সেখানে গিয়ে কালীধারের মিসিং রিপোর্ট করবে।
করবে আর তারপর এখান থেকে চলে যাবে। তো এরপরই দেখানো হয় তারা এটাই করতে যেতে থাকে। পথে তখন কালীধার তাদেরকে খুঁজতে থাকলে সেখানে মহেশকে দেখতে পায়। সে তো তাকে দেখেই ডাকতে শুরু করে, কিন্তু মহেশ তো তার ডাক শোনার পরেও ইচ্ছা করেই তার দিকে তাকায় না, বরং তাকে ইগনোর করে চলে যায়। কালীধারও তখন মহেশের কাছে যেতে পারে না। মহেশ তখন তাড়াতাড়ি গিয়ে দিলীপকে এইটা জানায় যে তাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে মিসিং কমপ্লেন করে চলে যেতে হবে, কারণ কালীধার তাদের আশেপাশেই ঘুরছে। তো এরপরই আমাদেরকে সেই কমপ্লেন নেওয়া অফিসারকে দেখানো হয়। তার নাম হলো সম্রাট। সম্রাটকে তার সেখানে থাকা সিনিয়র অফিসার ভীষণ বকা দিতে থাকে, কারণ সে তার কাজ ঠিক মতো করতে পারছিল না, আর এখনো পর্যন্ত একজন হারিয়ে যাওয়া লোককেও সে খুঁজে বের করতে পারেনি। তো এরপরই সেখানে দিলীপ আসে আর তারা সিনিয়র অফিসারের কাছেই কমপ্লেন লেখাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সম্রাটের জন্য রাতের খাবার নিয়ে আসে তার ওয়াইফ সুপর্ণা। তো তাদের কথা থেকে আমরা এটা জানতে পারি যে তাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাচ্চা হচ্ছে না। এর জন্য সুপর্ণা একজন পুরোহিতের কাছে গিয়েছিল, আর পুরোহিত তাকে বলেছে যে যদি সম্রাট দাড়িওয়ালা বয়স্ক কোনো ব্যক্তিকে খুঁজে বের করতে পারে যে কিনা এই কুম্ভ মেলায় হারিয়ে গেছে, তাহলে তাদের ঘর আলো করে একটা বাচ্চা আসবে। সম্রাট তখন এসব শুনে তাকে বলতে থাকে যেমন দাড়িওয়ালা বয়স্ক কারো কমপ্লেন তো তার কাছে আসেনি। ঠিক তখনই সে দিলীপ আর মহেশকে কালীধারের চেহারার বিবরণ দিতে শুনতে পায়, আর তারা বিবরণে জানায় যে কালীধারের মুখে দাড়ি আছে আর তার বয়সও বেশি। এটা শুনেই তখন সম্রাট তার সিনিয়র অফিসারের কাছে যায় আর তাকে বলতে থাকে সে যেন কালীধারকে খোঁজার দায়িত্ব তাকে দিয়ে দেয়। তার বস তাকে বলতে থাকে যে নর্মাল কেসই সে ঠিক করে সলভ করতে পারে না, আর এই কালীধারের তো মাথায় সমস্যা আছে, তার সাথে সাথে তার পরিবারের কাছে তার কোনো ছবিও নেই, একে সে কিভাবে খুঁজে বের করবে। তখন সম্রাট তাকে বলে যে সে যে করেই হোক এই লোককে খুঁজে বের করবেই করবে, তাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হোক। তখনই তার বস তাকে শেষ সুযোগ দেয়। এরপরই দেখানো হয় মহেশ, দিলীপ এবং মালা মেলার একটি তাঁবুতে যায় আর সেখানে গিয়ে তাদের জিনিসপত্র সব গুছিয়ে নিতে থাকে। তখন মহেশ বলতে থাকে যে তারা এটা করে কোনো পাপ কাজ করছে না তো। এ কথা শুনে মালা তাকে বলে যে তারা কোনোই পাপ কাজ করছে না, তার ভাই এমনিতেই কিছুদিনের মধ্যে মারা যেত, আর তাছাড়া তার ভাই পাগলামি করে যদি তাদেরকে এই সম্পত্তি না লিখে দিত তাহলে তখন তো তাদেরকে রাস্তায় বসতে হতো, কারণ অলরেডি তার ভাইয়ের গ্রামের একজন প্রভাবশালী লোকের থেকে অনেক টাকা ধার নেওয়া আছে। যদি কালীধারের নামে বাড়িটি থাকতো তাহলে সেই লোকটি তো তাদের থেকে বাড়ি কেড়ে নিত। তাছাড়া কালীধার এই পবিত্র জায়গায় থেকে মারা যাবে আর সোজা স্বর্গে চলে যাবে, সেটা কি ভালো নয়? ঠিক তখনই দেখানো হয় তাদের তাঁবু খুঁজে সেখানে কালীধার চলে আসে আর সে তাদের বলা সব কথা শুনে ফেলে। নিজের পরিবারের মুখ থেকে এমন কথা শুনে সে অনেক বেশি ভেঙে পড়ে। যাদেরকে সে এতদিন এত বেশি ভালোবেসে এসেছে তারাই এসব কথা বলছে, এগুলো কারো পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। সে তখন তাদের সাথে দেখা না করেই সেই মেলা থেকে বের হয়ে যায়। এরপর একটা বাস ধরে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে তখন দেখানো হয় মহেশরাও বাসে করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তখন বাসা থেকে তাদের কাছে পুতুল কল করে আর তাদেরকে জানায় যে বাসায় শর্ট সার্কিটের জন্য আলমারি যেই রুমে ছিল সেই রুমটা পুরোপুরি পুড়ে গিয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ বাসার সবাই ঠিক আছে। এই কথা শুনে তো তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সেই রুমের মধ্যেই তো তাদের বাড়ির দলিল রাখা ছিল, আর সবকিছু যেহেতু পুড়ে গেছে তাই সেই দলিলে আবারও তাদের কালীধারের টিপসই লাগবে, অর্থাৎ তাদেরকে এখন সত্যি সত্যি কালীধারকে খুঁজতে হবে। আবার আমরা কালীধারকে দেখতে পাই সে বাসে করে যেতে থাকে, কিন্তু তখন তার কাছে কন্ট্রাক্টর আসে এবং তাকে বলে যে সে যে পর্যন্ত যেতে চাচ্ছে সে পর্যন্ত ভাড়া হলো 300 টাকা, কিন্তু কালীধারের কাছে তার বোনের দেওয়া 200 টাকা ছিল। এটা সে কন্ট্রাক্টরকে জানালে সে তাকে বলে যে 200 টাকার পথ আশা হয়ে গেছে, তাই সে তখন কালীধারকে একটা মন্দিরের সামনেই নামিয়ে দেয়। কালীধারও কোনো কিছু না ভেবে মন্দিরের ভেতরে যায়, তারপর একটা গাছের নিচে জায়গা ফাঁকা থাকলে সেখানেই ঘুমিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেখা যায় সেই মন্দিরের পাশেই একটা আশ্রম ছিল, সেই আশ্রমে থাকা অনাথ বাচ্চাদেরকে পড়ানো হচ্ছিল। সেই বাচ্চাগুলোর মধ্যে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই, তার নাম বাবলু। তো বাবলুকে অঙ্কের প্রশ্ন জিজ্ঞেস করা হলে সে সবার আগে সঠিক উত্তর দিতে থাকে। বোঝাই যায় বাবলু বেশ বুদ্ধিমান। যাক, তো পড়াশোনা শেষ করে সে তার শোবার জায়গায় গিয়ে দেখে সেখানে আগে থেকে একটি লোক শুয়ে আছে, অর্থাৎ সেখানে কালীধার ঘুমিয়েছিল। বাবলু তো তাকে জাগায় আর তাকে বলতে থাকে যে এই জায়গা হলো তার, তাই সে যেন এখান থেকে সরে যায়। কালীধার উঠে তাকে বলে যে এই জায়গা কি তার নাম লেখা আছে? বাবলু তো আগে থেকে এখানে নাম লিখে রেখেছিল, তাই সে সেটি কালীধারকে দেখায়, যার জন্য
কালীধারকেও সেখান থেকে উঠে যেতে হয়। এরপর আবার আমাদেরকে মহেশ আর দিলীপকে দেখানো হয়। তাদের কাছে পাওনাদাররা এসে টাকা চাইতে থাকে। তারা পাওনাদারকে জানায় যে আসলে তারা এই বাড়ি বিক্রি করে তার টাকা পরিশোধ করে দিতে চেয়েছিল, কিন্তু ঘরে আগুন লেগে জমির দলিলপত্র সব পুড়ে গেছে। তার সাথে সাথে তার বড় ভাই কালীধারও মেলায় হারিয়ে গেছে, তাই তার বড় ভাইকে খুঁজে পাওয়ার পরই তারা তাদেরকে সব টাকা ফেরত দিয়ে দিবে। এরপরই দেখা যায় সেই প্রভাবশালী লোক গ্রামের পঞ্চায়েতে এর বিচার চায়। সেখানে তখন সালিশি ডাকা হয়। লোকটি বলতে থাকে যে কালীধার তার থেকে টাকা নিয়েছিল এবং তাকে বলেছিল যে টাকার বদলে সে তাকে তার বাড়ি দিয়ে দিবে, আর এখন যখন কালীধার এখানে নেই তাহলে তার সম্পত্তির উপর তো তারই হক রয়েছে। একথা শুনে তখন মহেশ আর দিলীপ বলতে থাকে যে কালীধার হারিয়ে যাওয়ার আগে সব সম্পত্তি তাদের নামে লিখে দিয়েছিল। তখন লোকটি বলে যে কেন, কালীধার কি আগে থেকেই জানতো যে সে হারিয়ে যাবে? মহেশ আর দিলীপ তখন তাকে ফালতু কথা বলতে মানা করে। এরপর লোকটি বলতে থাকে যে তাহলে তারা কালীধারকে খুঁজে বের করুক, সেই এসে সবাইকে সত্যিটা জানাবে। এইদিকে দেখানো হয় কালীধারের আবারও তার ভাইদের কথা মনে পড়ে। সে তখন আশ্রমের কাছে গেলে তাকে খাবার খেতে দেওয়া হয়, কিন্তু সেই খাবার কালীধার খেতে চায় না। এরপরই সে মন্দিরের আশেপাশে হেঁটে বেড়াতে থাকে। ঠিক তখনই সে একটি মেয়েকে দেখে মনে করে যে এটা হয়তো তার ছোট বোন পুতুল, কিন্তু মেয়েটির কাছে গেলে সে দেখে সেটা পুতুল ছিল না, যার জন্য তখন কালীধারের অনেক মন খারাপ হয়। এরপরই দেখানো হয় সে আশ্রমের থালা বাসন ধোয়ার কাজ করতে থাকে। তখন বাবলু তার কাছে আসে আর তাকে বলে যে তার মানে এখন কি সে তার চাকরিও খেতে চাচ্ছে? কালীধার বলে যে কাজ তো সে এমনিই করছে, যাতে করে তার ভালো করে খিদে লাগতে পারে আর সে পেট ভরে খাবার খেতে পারে। বাবলু তখন তাকে বলে যে তার এসব উল্টোপাল্টা কথা শোনার তার কাছে সময় নেই, তার অনেক কাজ থাকে। এরপরই দেখানো হয় কালীধার সেখান থেকে একটা হোটেলে খাওয়ার জন্য যায় আর সেখানে গিয়ে বিরিয়ানি অর্ডার করে, কিন্তু হোটেলের ছেলেটি তাকে বলে যে খাওয়ার আগে তাকে খাবারের 100 টাকা দিতে হবে। তখন কালীধার বলতে থাকে যে সে আগে তাকে খাবার দেখাক, কিন্তু তখনই সেখানে বাবলু আসে আর হোটেলের সেই ছেলেটিকে বলতে থাকে যে সে যদি লোকটিকে খাবার দেখানোর জন্য খাবার এনে দেয় তাহলে তো লোকটি খেয়ে দিয়ে টাকা না দিয়ে এখান থেকে চলে যাবে। এই কথা শুনে ছেলেটি তো কালীধারকে বলে যে টাকা আগে দিলেই সে খাবার খেতে পারবে, না হলে না। তখন কালীধার জানায় যে তার কাছে তো কোনো টাকা নেই, কিন্তু সে যদি তাকে খেতে দেয় তার বদলে তাদের হোটেলের থালা বাসন সে ধুয়ে দিতে পারবে। ঠিক তখনই বাবলু সে দোকানদার ছেলেটিকে বলে যে এখন যদি সেই লোকটিকে থালা বাসন ধুতে দেয় তাহলে কিছুদিনের মধ্যেই লোকটি তার চাকরি নিয়ে নিবে, তখন কিন্তু তার আফসোস করেও কুল থাকবে না। এই কথা শুনে ছেলেটি তো কালীধারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। বাবলু তো তখন কালীধারের দিকে তাকিয়ে হাসতে থাকে। অর্থাৎ প্রথম দিন কালীধার তার জায়গা নিয়েছিল, এজন্য বাবলু এখন তার সাথে শত্রুতা করছে। কালীধারও এটা বুঝতে পারে, কিন্তু সে কিছুই বলে না। এরপর দৃশ্য চলে যায় রাতের বেলা। কালীধার তখন একাই বসেছিল। তখন সে কল্পনা করে যে তার 2 ভাই তাকে নিয়ে যেতে এসেছে, আর এটা দেখে সে তাদেরকে বলতে থাকে যে এখন তারা তাকে নিয়ে যেতে কেন এসেছে। সে তাদেরকে এত বেশি ভালোবাসলো, কিন্তু তারা তাকে শুধু বোঝাই মনে করে গেল। এটা বলেই তো সে ইমোশনাল হয়ে পড়ে। যাক, তো এই দিকে দেখানো হয় তাড়াতাড়ি কালীধারকে খুঁজে বের করার জন্য মহেশ আর দিলীপ তাদের বাসায় সম্রাটকে ডেকে আনে আর তাকে বলতে থাকে যে সে যেন তাড়াতাড়ি তাকে খুঁজে বের করে। সম্রাট তাদের বলে যে তার তো মনে হয় যে তাদের কালীধারকে খুঁজে বের করার কোনো ইচ্ছাই নেই, তাছাড়া তাদের কাছে তো কালীধারের একটা ছবি পর্যন্ত নেই, এভাবে সে কালীধারকে কিভাবে খুঁজে বের করবে। তখন তারা বলতে থাকে যে কে বলেছে ছবি নেই, তাদের কাছে তো কালীধারের দুইটা ক্লিয়ার ছবি আছে। তো তারা তখন কালীধারের ছবি বের করে দেয়, কিন্তু তখন এটা দেখে সম্রাট তাদেরকে বলতে থাকে যে কমপ্লেন করার দিন তো তারা বলেছিল যে তাদের কাছে ছবি নেই, তারা কি ইচ্ছে করে কালীধারকে হারিয়ে যেতে দিয়েছে? তখন তো তারা হকচকিয়ে যায়, তারা কি বলবে বুঝতে পারছিল না। তবুও বলতে থাকে যে না না, তারা এমনটা কেন করবে, তারা তো চায় যেন কালীধার বাসায় ফিরে আসে। আর এটা বলে তারা সম্রাটকে বেশ কিছু টাকা দেয়। এরপর বলে যে যদি সে কালীধারকে খুঁজে বের করতে পারে তাহলে তারা তাকে আরো টাকা দিবে। সম্রাটের তো তখনও তাদের উপর সন্দেহ ছিল, কিন্তু সে আর কিছুই বলে না। এরপরই আমাদেরকে বাবলুকে দেখানো হয়। রাতে সে দেখে কালীধার কোনো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে, তাই সে তখন একটা রুটি এনে কালীধারের পাশে রেখে দেয়। এরপর সকাল হলে দেখানো হয় কালীধার আশ্রমের বাগানে ঝাড়ু দিচ্ছিল। তখন বাবলু গাছের উপর উঠে ইচ্ছে করে গাছ নাড়িয়ে পাতা ফেলতে থাকে আর কালীধারকে ডেকে বলতে থাকে যে তার উঠান ঝাড়ু দেওয়া এখনো শেষ হচ্ছে না কেন, হাতে জোর নেই নাকি? কালীধার তো তখনও তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাকে কিছুই বলে না। যাক, তো এরপর দেখানো হয় কালীধার এক মহিলার থেকে ব্যাগ নিয়ে সেটা সিঁড়ি দিয়ে উপরে তুলে দেয়। তখন মহিলাটি তার উপর বেশ খুশি হয় আর তাকে 100 টাকা দেয়। আর এই 100 টাকা পেয়ে তো কালীধার তাড়াতাড়ি করে সেই হোটেলে যায় আর বিরিয়ানি অর্ডার দেয়। কিন্তু সে যখন টাকা দিচ্ছিল তখনই সেখানে বাবলু চলে আসে আর টাকা দেখে বলতে থাকে যে এই টাকা তো ছেঁড়া,
এই কথা শুনে তো ওই দোকানে কাজ করা ছেলেটি বাবলুর সামনে থেকে বিরিয়ানি নিয়ে যায়। কালীধার তো বিরিয়ানি খেতে পারবে ভেবে অনেক খুশি ছিল, কিন্তু এটাও বাবলুর জন্য হলো না। এরপরই আমরা দেখতে পাই আশ্রমে দুপুরে সবাইকে খাবার খেতে দেওয়া হয়। তখন একজন আশ্রমের দায়িত্বে থাকা লোককে বলতে থাকে যে আশ্রমের খাবার এত পানসে কেন, কোনো স্বাদই তো নেই। এটা শুনে সেই আশ্রমের লোকটি বলে যে আশ্রমে মানুষ স্বাদের জন্য খাবার খেতে আসে না, ক্ষুধার জন্য আসে। এরপরই লোকটি আশ্রমের ওই লোকের কাছে যায় আর তাকে বলে যে সে সরকারি খাদ্য বিভাগ থেকে এসেছে। সরকারের পক্ষ থেকে এই আশ্রমে প্রতি মাসে অনেক অনেক খাবার পাঠানো হয়, কিন্তু তারপরও এখানে খাবারের পরিমাণ এবং খাবারের মান এত বেশি খারাপ হওয়ার কারণ কি? সে কি কোনো চুরি করছে? তখনই সেখানে বাবলু আসে আর সেই অফিসারকে বলতে থাকে যে সত্যিটা জানতে হলে সে তার কাছে শুনুক। তখনই দায়িত্বে থাকা লোকটিও মনে করতে থাকে যে বাবলু হয়তো তার পক্ষ নিয়ে অফিসারকে মিথ্যা কথা বলবে, কিন্তু বাবলু তো সব ফাঁস করে দেয়। সে বলতে থাকে যে তাদের পুরোহিত মশাই তো অনেক ভালো, সরকার থেকে অনুদান আসলে এখানে কেউ এত খাবার খাবে না, তাই সে অর্ধেকটা তার বাসায় নিয়ে যায়। এই সব কিছু শুনে তো অফিসার যা বোঝার তা বুঝে নেয়। এরপর সে পুরোহিতকে বলে যে কাল তাদের এখানে স্পেশাল ফোর্স আসবে সবকিছু ইনভেস্টিগেট করার জন্য, আর তারপর এই বাচ্চার কথা যদি সত্যি হয় তাহলে তাকে জেলে যেতে হবে। পুরোহিত তো বেশ ঘাবড়ে যায়। তো তারা চলে গেলে সে গিয়ে বাবলুকে মারতে থাকে। সে বাবলুকে বলতে থাকে যে তাকে সে এখানে আশ্রয় দিয়েছে আর প্রত্যেক বেলা খাবারও খেতে দিয়েছে, তার প্রতিদান সে এভাবে দিল। সে তার উপর দয়া না করলে সে কবেই মারা যেত। এসব কথা শুনে বাবলুর তখন অনেক বেশি খারাপ লাগতে থাকে। সে তাকে বলে যে সে কারো দয়ায় বাঁচতে চায় না। এটা বলে কাঁদতে কাঁদতে সে আশ্রম থেকে বের হয়ে যায়। আসলে এইটুকু একটা বাচ্চাকে দিয়ে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। সে তো এই আশ্রমে থেকেও প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করে, তাহলে কাজ করে খেয়ে শুধু শুধু অন্যের খোঁটা কেন শুনবে? সেখানে থাকা শিক্ষক যে কিনা তাদেরকে পড়াতো সে তাকে তখন আটকানোর চেষ্টা করে, কিন্তু বাবলু তাদের কোনো কথা শোনে না আর সেখান থেকে বেরিয়ে যায়। এইটুকু একটা বাচ্চা বাবলুর পুরোহিতের কথা আত্মসম্মানে বেঁধে গেছে, তাই সে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরই দেখানো হয় কালীধার অনেকক্ষণ যাবৎ বাবলুকে কোথাও দেখতে না পেয়ে সেই শিক্ষকের কাছে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে যে বাবলু কোথায়। শিক্ষক তাকে বলে যে সে তো রাগ করে আশ্রম ছেড়ে চলে যাচ্ছে। এরপরই দেখানো হয় বাবলু নদীর পাশে গিয়ে বসেছিল, তার মন অনেক খারাপ ছিল। তখনই কালীধার তার কাছে যায় এবং তাকে কিছু খেতে দেয়। বাবলুর তো মন খারাপের পাশাপাশি অনেক বেশি রাগও হচ্ছিল, তাই সে কিচ্ছু খেতে চায় না। এরপরই কালীধার তাকে বলতে থাকে যে আসলেই তো লোকটি তাকে অপমান করেছে, তার সেখান থেকে চলে আসাই উচিত। কিন্তু এটা করতে কি তার ভয় করেনি যে এখান থেকে গেলে সে কোথায় থাকবে, কি খাবে? বাবলু তাকে বলে যে এত ভয় পাওয়ার কি আছে, সে যে কোনো জায়গায় থাকতে পারবে। আর কালীধারের মতো কোনো বোকাশোকা মানুষ এসে তাকে ঠিকই এভাবে কিছু খাবার এনে দিয়ে যাবে। এটা বলেই তখন বাবলু কালীধারের থেকে খাবার নিয়ে নেয়। এরপর সে কালীধারের কাছে তার নাম জিজ্ঞেস করে। কালীধার তার নাম জানালে বাবলু তাকে বলে যে এই নামটা তো অনেক বেশি পুরনো হয়ে গেছে। কালীধার তখন বাবলুকে বলে তাহলে সেই তাকে একটা নতুন নাম দিক। বাবলু তখন কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, এরপর বলে যে তার নাম যেহেতু কালীধার তাই সে তাকে সংক্ষেপে কেডি বলে ডাকবে। কালীধারের কাছেও তো তার এই নতুন নামটা অনেক বেশি ভালো লাগে, তাই এখন থেকে আমরাও তাকে কেডি বলেই ডাকবো। যাক, তো এখানে আমরা দেখতে পাই যেভাবে কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন এখন থেকে একসাথেই থাকতে শুরু করে আর বাবলু কেডিকে প্রতিনিয়ত নতুন নতুন কাজ করা শেখাতে থাকে। তাকে সে মুদি দোকানে চাকরি করতে দেয়, তারপর সেলুনেও চাকরিতে ঢুকিয়ে দেয়। কিন্তু কেডির ধীরে ধীরে হাত পায়ের সমস্যা হচ্ছিল, তাই সে কোনো কাজই ঠিকমতো করতে পারছিল না। এ কারণে তাকে সব চাকরি থেকে বের করে দেওয়া হয়। তারপরেও সে হাল ছাড়ে না আর কোনো না কোনো কাজ করতেই থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন সম্রাটকে দেখানো হয়। কয়েকদিন যাবৎ মেলাতে অনেকের কাছে কেডির ছবি দেখিয়ে তার খোঁজ জানার চেষ্টা করে সে। তখন সে সেই চাওয়ালাকে পায় যে কিনা কেডিকে দেখেছিল। সে জানায় যে কেডি এখান থেকে বের হয়ে বাসে করে একটা গ্রামের উদ্দেশ্যে গিয়েছে। সম্রাট তো এই ইনফরমেশন পেয়ে সেই গ্রামের দিকে যেতে থাকে। তো সেখানে যাওয়ার পরই সবার কাছে খোঁজ নিতে নিতে সে একজনকে পায় আর জানতে পারে যে লোকটিও সেদিন কেডির সাথে একই বাসে ছিল। তখন এই লোকটি তাকে জানায় কেডিকে সেদিন টাকা না থাকার কারণে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এ কথা শুনে সম্রাট আবারও ব্যাক করতে থাকে। এরপর আবারও কেডিকে দেখানো হয় সে একা একাই আগুন জ্বালিয়ে রাতে না ঘুমিয়ে বেশ কান্নাকাটি করছিল। তখনই তার পাশে থাকা বাবলুর ঘুম ভেঙে যায়। সে তখন কেডির কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। কেডি তাকে বলে তার পরিবারের মানুষের জন্য, তার ভাই বোনের জন্য
সে কত কি না করলো, নিজে পড়াশোনা জানে না তবুও কোনোভাবে রোজগার করে তাদেরকে সে পড়াশোনা করিয়েছে, সবসময় একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার প্রতিদানে তাকে এরকম জীবন পার করতে হচ্ছে। তার নিজের বাড়ি থাকা সত্ত্বেও তাকে এখন এভাবে গাছের নিচে ঘুমাতে হচ্ছে। এই সবকিছু শুনে বাবলু তাকে বলে যে সে যে তার ভাই বোনের জন্য এত কিছু করেছে, তার ভাই বোন কি তাকে এগুলো করতে বলেছিল? কেডি বলে যে না, তারা তো বলেনি, সে তাদেরকে ভালোবাসে, এর জন্য মন থেকে তাদের জন্য করেছে। তখন বাবলু তাকে বলে তাহলে আর সমস্যা কি, সে তো তার দিক থেকে যা করার তা করেই দিয়েছে, এখন তার শুধু শুধু তার ভাইদের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজনই নেই। কেডি তখন তাকে বলে যে সে যদি কখনো আপন কাউকে হারাতো তখন সে তার দুঃখ বুঝত। এই কথা শুনে বাবলু তাকে বলে যে তার যখন 4 দিন বয়স ছিল তখন তাকে এই আশ্রমের দরজায় রেখে দিয়ে চলে গিয়েছিল তার আপনজনেরা। ছোটবেলা থেকে কোনো আপনজনকেই সে দেখেনি, এর জন্য তাদের হারানোর দুঃখও সে বুঝতে পারবে না, আর কারো জন্য সে অপেক্ষা করে থাকে না, তাই রাতের বেলায় একদম টেনশন ফ্রি হয়ে সে ঘুমাতে পারে। তাই কেডিরও এটা করা উচিত। সে তখন তাকে আরো কথা বলতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই খেয়াল করে যে কেডি তো অলরেডি ঘুমিয়ে গেছে। এটা দেখে বাবলুও ঘুমিয়ে পড়ে। এর পরদিন সকালে দেখানো হয় বাবলু আর কেডি দুজনে মিলে তাদের শোয়ার জন্য তাঁবু বানাচ্ছিল। তখন এটা বানাতে বানাতে বাবলু কেডির কাছে জিজ্ঞেস করে যে তার এখন কি করতে ইচ্ছে করছে। কেডি বলে যে এখন তো তার কিছুই করতে ইচ্ছে করছে না। তখন বাবলু বলতে থাকে সব জিনিস এভাবে ভেবে করলে হবে না, তাকে এখনই বলতে হবে যে তার এখন কি করতে ইচ্ছে করছে। তো এমনটা বাবলু বললে কেডি তখন বলে যে তার এখন এই তাঁবু বানাতে ইচ্ছা করছে না। তখনই তাঁবু বানানো ছেড়ে সেখান থেকে চলে যায় সে। এরপর দেখানো হয় বাবলু কেডির কাছে জিজ্ঞেস করে যে তার জীবনে কি কি করার ইচ্ছা। প্রথমেই কেডি বলে যে তার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। তার এই ইচ্ছা তখন বাবলু একটা গাছে লিখে রাখে, আর তাকে বলে যে এখন থেকে যখনই কেডির কোনো ইচ্ছার কথা মনে পড়বে সেটি যেন সে তাকে বলে দেয়, তাহলে সে সেই ইচ্ছেগুলো এই গাছে লিখে রাখবে। এরপর দেখানো হয় কোনোভাবে 100 টাকা ইনকাম করতে পারলে কেডি সেই টাকা নিয়ে তার প্রথম ইচ্ছা পূরণ করতে যায়, অর্থাৎ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা। দোকানে গিয়ে সে 100 টাকার নোট দিয়ে খুব মজা করে বিরিয়ানি খেতে থাকে। সে এত মজা করে বিরিয়ানি খাচ্ছিল যে তার আশেপাশের অন্যান্য কাস্টমাররা তার খাওয়া দেখে বিরিয়ানি অর্ডার করতে থাকে। আর মজার বিষয় হলো তখন দোকানের মালিকও তার খাওয়া দেখে বিরিয়ানি খেতে বসে যায়। এরপর থেকে কেডি তার আরো ইচ্ছার কথা জানাতে থাকে, যেমন তার এসি ট্রেনে ওঠার ইচ্ছা, তারপর বিদেশি মদ খাওয়ার ইচ্ছা, কমপ্লিট স্যুট পরার ইচ্ছা, আরো কত কি। সবকিছু বাবলু গাছের উপর লিখে রাখে। এরপর একদিন সে জানতে পারে যে কেডি পড়তে লিখতে জানে না, তাই সে নিজ হাতে তাকে পড়ালেখাও শেখাতে থাকে। তারপর দেখানো হয় একদিন তারা সেই মেলায় যায়, সেখানে গিয়ে ফ্রি খাবার খায় আর দুজনে একসাথে নিচে গিয়ে অনেক এনজয় করে। তারপরই বাবলু কেডিকে বলে যে তাদের ইনকামের জন্য এখান থেকে তাদেরকে কিছু ফুল চুরি করতে হবে। এরপরই তারা দুজন মিলে সেই ফুল চুরি করে। তারপর ফিরে আসে তাদের তাঁবুতে। দেখা যায় তারা দুজন মিলে আশেপাশের প্লাস্টিক এবং ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতে থাকে। পরদিন সেই ফুলের মালা এবং সেই খেলনাগুলো তারা মন্দিরের সামনে এনে বিক্রি করার জন্য বসে পড়ে, আর তাদের জিনিসগুলো বেশ বিক্রিও হচ্ছিল, মানুষ অনেক পছন্দও করছিল। এই সবকিছু আসলে ওই বাবলুর বুদ্ধি। এত ছোট মানুষ জীবন চালানোর জন্য কি কি করতে হবে সবকিছুই জানে। আসলে সিচুয়েশন মানুষকে অনেক ম্যাচিউর করে দেয়, যেমনটা এই বাবলু হয়ে গিয়েছিল। এরপরই দৃশ্য চলে যায় রাতের বেলা। আমাদের দেখানো হয় সম্রাট খুঁজতে খুঁজতে সেই বাসের কন্ডাক্টরের কাছে পৌঁছায় এবং তার কাছে কেডির ছবি দেখায়। কন্ডাক্টর এটা দেখে বলে যে সে তাকে মন্দিরের কাছে ছেড়ে এসেছিল। তখনই আমাদেরকে দেখানো হয় সম্রাট দিলীপকে কল করে আর জানায় সে কেডিকে পেয়ে গেছে। তাই যখন কেডি বাবলুর পাশে ঘুমিয়েছিল তখনই সেখানে দিলীপ আর মহেশ চলে আসে আর কেডিকে টানতে টানতে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কেডি তো তখন চিৎকার করতে থাকে, আর তখনই দেখানো হয় আসলে সে স্বপ্ন দেখছিল। বাবলু তো তখন তাকে জাগিয়ে তোলে। এর পরদিনই দেখানো হয় তারা আবারও মন্দিরের সামনে সেই জিনিসপত্র বিক্রি করতে গিয়েছিল। তখন বাবলু কেডির কাছে জিজ্ঞেস করে যে সে কাল রাতে মীরা মীরা বলে চিৎকার করছিল। এই মীরাটাকে? কেডি তাকে এ বিষয়ে কিছুই বলে না। এরপরই দেখানো হয় তারা দুজন মিলে সিঙ্গারা কিনতে যায়, কিন্তু তখন দোকানদার তাদেরকে সিঙ্গারার প্যাকেট দিলে বাবলু সেখানে প্যাকেটে কেডির ছবি দেখতে পায়। এরপরে সে কেডিকে বলে সে না বলেছিল তার পরিবার তাকে ইচ্ছে করে ছেড়ে দিয়ে গেছে, কিন্তু তারা তো তাকে খোঁজার জন্য নিউজ পেপারে খবরও ছাপিয়েছে। কেডি তো এই কথা শুনে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে তারা যতই তাকে খুঁজুক না কেন সে তাদের সাথে কখনোই যাবে না। বাবলু বলে যে হ্যাঁ,
এখন সে নতুন জীবনে এসেছে, এখানেই থাকবে। কিন্তু এই খবরে লেখা আছে যে কেডি নাকি অসুস্থ, কিন্তু তার কাছে তো কেডিকে মোটেই অসুস্থ বলে মনে হয় না। কেডিও তখন বলতে থাকে যে তারা মিথ্যা কথা বলেছে, সে তো সুস্থ। অন্যদিকে দেখানো হয় পাওনাদাররা মহেশদের কাছে আসে এবং তাদের পাওনা টাকা এখনো ফেরত না দেওয়ার জন্য তাদের ঘর বাড়ি থেকে সব জিনিসপত্র বাইরে ফেলতে থাকে। সে সময় পুতুল তাদেরকে এসে তার হাতে থাকা সোনার চুড়ি দুটো দেয়। লোকটি তখন তাদেরকে আর 1 সপ্তাহের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। আবারও বাবলু এবং কেডিকে দেখানো হয় কেডি তো তার জিনিসপত্র বিক্রি করার সময় বিক্রি করার সব টাকাগুলো নিজের কাছে নিয়ে নেয়। বাবলু তখন তাকে বলতে থাকে যে তার ইনকাম করার কি প্রয়োজন, সে ইনকামের টাকা দিয়ে কি বিদেশি মদ খাবে? তখন কেডি বলে যে এসবের জন্য না, তাকে এমনি ইনকাম করতে হবে, কারণ বেকার মানুষকে পরিবারও দেখতে চায় না। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই সেখানে বাবলু সেই আশ্রমের শিক্ষক আসে এবং বাবলুকে বলতে থাকে যে সে তো তাদের উপর রাগ করে আশ্রম ছেড়ে চলে গেল, কিন্তু তাদের ওখানে বড় মেলা হবে আর সেখানে নাটকে অ্যাক্টিং করারও সুযোগ আছে। আর বাবলু তো অ্যাক্টিংটা অনেক ভালো করে। বাবলু তখন তাকে বলে যে যদি তার সময় হয় তাহলে সে আসবে। এরপরই শিক্ষক সেখান থেকে চলে যায়। বাবলু তখন কেডিকে বলতে থাকে যে তারা এখন সবকিছু গুছিয়ে রাতে সেই মেলায় যাবে আর অ্যাক্টিং করবে। কেডিও তো তার কথায় রাজি হয়ে যায়। আসলে সে যাই করত সবকিছু বাবলুর কথা মতো করত, যেন এই ছোট্ট বাবলুই তার গুরু। তো যেই কথা সেই কাজ। তারা দুজন মিলে রাবণ এবং হনুমান সেজে নাটক করতে যায় আর তাদের নাটক সেখানে থাকা দর্শকেরা অনেক বেশি মজা করে দেখে, যার জন্য তখন সেই টিচার তাদেরকে বলে যে তাদের অ্যাক্টিং তো অনেক বেশি ভালো হয়েছে, তাই তারা যদি অন্য একটি শহরে গিয়ে কালকে অ্যাক্টিং করতে চায় তাহলে আসতে পারে তাদের সাথে। এরপরই সম্রাটকে দেখানো হয়। সে মন্দিরের আশেপাশে থাকা মানুষগুলোকে কেডির ছবি দেখায় আর তাকে তারা দেখেছে কিনা সেটা জিজ্ঞেস করতে থাকে। কয়েকজন তাকে দেখে সম্রাটকে জানায় যে সে কোথায় থাকে। সম্রাটও সেখানেই যেতে থাকে। পথেই তার কেডির সাথে দেখা হয়, কিন্তু কেডি তো অন্য কস্টিউম পরেছিল এবং তার মুখে কালো রং করা ছিল, যার কারণে সম্রাট তাকে চিনতে পারে না। কিন্তু সে কেডির কাছেই তার ছবি দিয়ে জিজ্ঞেস করে যে একে কি সে দেখেছে কোথাও। কেডি কি বলবে বুঝতে পারে না। তখনই পাশে থাকা বাবলু সম্রাটকে বলে যে লোকটি এখানেই থাকতো, কিন্তু আজকেই অন্য এক শহরের জন্য বাসে করে বেরিয়ে পড়েছে। সম্রাটও তখন তার কথা বিশ্বাস করে এবং অন্য শহরের দিকে যেতে থাকে। এরপরই তারা তাদের তাঁবুতে চলে আসে। কেডি তো তখন অনেক বেশি ভয় পাচ্ছিল। সে বাবলুকে বলে যে কোনোভাবেই সে তার ভাইদের কাছে ফেরত যেতে চায় না, সে আরো অ্যাক্টিং করতে চায়। তো তখন বাবলু তাকে বলে যে তাহলে তারা পরদিন অন্য শহরে অ্যাক্টিং করতে যাবে। এর জন্য তারা তখনই তাদের ব্যাগ গুছিয়ে নেয়। এদিকে দেখানো হয় সম্রাট কেডিকে খুঁজতে যাওয়ার জন্য যেতে থাকলে তার ফোনে তার বসের কল আসে এবং তাকে বলতে থাকে যে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজতে গিয়ে সে এখন নিজেই হারিয়ে গেছে, তাকে অফিসে পাওয়া যাচ্ছে না কেন। সম্রাট তাকে কিছু বলবে, তার মধ্যেই তার ওয়াইফের কল চলে আসে। এতদিন সম্রাট বাড়িতে না ফেরার কারণে তার ওয়াইফও অনেক বেশি কান্নাকাটি করছিল আর তাকে এখনই বাসায় ফিরে আসতে বলছিল, না হলে সে নাকি বাপের বাড়ি চলে যাবে। এতদিকের এত প্রেসারের জন্য সম্রাট তো আর কোনো উপায় না পেয়ে বাসায় ফিরে আসে। এরপর তার ওয়াইফকে বলে যে সে তো তাদের বাচ্চার জন্যই এত চেষ্টা করছে, আর তার মধ্যে তারা যদি কোনো কাজ তাকে শান্তভাবে করতে না দেয় তাহলে সে কিভাবে কি করবে। তখন তার ওয়াইফ তার কাছে ক্ষমা চায়। সম্রাট তাকে আরো বলে যে এই মুহূর্তে সে আসলে অন্য কোনো কিছুর কথা ভাবছে না, সে শুধু ওই লোকটাকে খুঁজে বের করতে চায়, কারণ তার চাকরিতে বস তাকে একদমই সম্মান দেয় না, তাই কেডিকে খুঁজে সে তার যোগ্যতা প্রমাণ করতে চায়। পরদিন সকালেই দেখানো হয় কেডি এবং বাবলু সেই নাটকের জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়েও তো কেডি ভয় পেতে থাকে যে তার ভাইরা না তাকে আবার খুঁজে বের করে ফেলে। তখন বাবলু বলে সে যেন একদমই ভয় না পায় আর তাকে ভালো অনুভব করানোর জন্য সে তার সাথে গেম খেলে আর অনেক মজাও করে। এরপর তারা দুজনই সেখানে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে আমাদেরকে আবারও সম্রাটকে দেখানো হয়। সে তাদের ওই তাঁবুর কাছে চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পায় না। তবে রাবণ এবং হনুমান সাজা কেডি বাবলুর একটা ছবি দেখতে পায়। এটা দেখে তার মনে হয় যে এটাই হয়তো কেডি। তখন তার এটাও মনে হয় যে কেডির পরিবার হয়তো তাকে সত্যিটা বলছে না, আর কেডিও ইচ্ছে করেই তার পরিবারের কাছে যেতে চাচ্ছে না। আবার আমাদের কেডি আর বাবলুকে দেখানো হয়। তারা নদীর পাশে বসেছিল। তখন বাবলু কেডিকে তার সাথে নদীতে এসে গোসল করতে বলে, কিন্তু কেডি বাবলুকে বলতে থাকে যে সে গোসল করবে না, তার পানিতে অনেক বেশি ভয় লাগে। এটা শুনে বাবলু তাকে বলে যে আজ সে তার ভয় কাটিয়ে দিবে। এই বলেই সে কেডিকে পানিতে আসার জন্য ফোর্স করতে থাকে। কেডিও তো অনেক বেশি প্যানিক করতে থাকে। আর তখনই আমাদেরকে দেখানো হয় ছোটবেলায় কেডি তার বাবার সাথে নদীতে তার মায়ের অস্থি বিসর্জনের জন্য নেমেছিল, কিন্তু তখনই তার বাবা সেখানে ডুবে মারা যায়। তারপর থেকেই কেডি পানিকে অনেক বেশি ভয় পায়। তাই বাবলু যখন তাকে জোর করছিল তখন সে বাবলুর উপর চিৎকার করে ওঠে আর তাকে বলতে থাকে যে তার পানিতে গেলে কিছু হয়ে যেতে পারে, আর তার যদি কিছু হয়ে যায় তাহলে তার পরিবারের কি হবে।
সে তো আর বাবলুর মতো অনাথ না। এই সব কথা শুনে তো বাবলু অনেক বেশি কষ্ট পায়। সে আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। কেডিও বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে, তাই সে তাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় বসে থাকতে দেখে। তখনই কেডি বাবলুর কাছে যায় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। তো খুব করে ক্ষমা চাইলে বাবলু আর তার উপর রাগ করে থাকতে পারে না। এরপরই রাতে দেখানো হয় তারা নাটক করার জন্য যায়। সেখানে গেলে সেই টিচার বাবলুকে একটা জায়গায় বসতে বলে আর কেডিকে তার সাথে ডাকে। এরপর সে কেডিকে বলতে থাকে যে যেহেতু বাবলুর কোনো বাবা মা নেই, কেডি এখন বাবলুর সবকিছু। তাই সে কেডিকে জানাতে চায় যে তাদের আশ্রমে সরকারি বিভাগ থেকে কিছু লোক এসেছিল। তারা তাদের আশ্রমের বাচ্চাদেরকে বেটার এডুকেশন দেওয়ার জন্য তাদেরকে আগ্রাতে নিয়ে যেতে চায়। তাই কেডি যেন বাবলুকে আগ্রাতে পাঠায়। কিন্তু এই কথা শুনে তো কেডি অনেক প্যানিক করতে থাকে। সে ওই টিচারকে বলতে থাকে যে বাবলুই তার সবকিছু, তাছাড়া সে বাবলুর বাবার মতো, আর একজন বাবা কখনোই চাইবে না তার বাচ্চাকে তার থেকে দূরে পাঠাতে, তাই সে বাবলুকে কোথাও পাঠাবে না। এটা বলেই সে বাবলুর কাছে যায় আর তাকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে থাকে। এরপর তারা অনেকক্ষণ হাঁটার পর একটা জায়গায় বিছানা করে নেয়। কেডির মাথায় তো তখনও সেই শিক্ষকের বলা কথায় ঘুরপাক খাচ্ছিল। বাবলু তার থেকে দূরে চলে যাবে এই বিষয়টা তার কাছে অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল, কিন্তু সে এই ব্যাপারে বাবলুকে কিছুই বলে না। বাবলু তখন কেডির মন খারাপ দেখে তাকে এখানে থাকতে বলে তার জন্য বিদেশি মদ কিনে আনতে যায়। কিন্তু সে ছোট মানুষ বলে কেউ তার কাছে মদ বিক্রি করতে চায় না। তখনই সে একজনকে বলে যে তার একজন দাদা আছে যে কিনা তার যৌবনে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু তাকে সে হারিয়ে ফেলেছে। তাই সে অনেক কষ্ট পাচ্ছে আর বিদেশি মদ খেতে চাচ্ছে। সে এটা বললে লোকটি তাকে একটা মদ দিয়ে দেয়। বাবলুও সেটা এনে কেডিকে দেয়। কেডি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর সেটা মজা করে খেতে থাকে। কিন্তু হঠাৎ করেই কেডির প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে কাঁপতে কাঁপতে সেখানেই শুয়ে পড়ে, যা দেখে বাবলু অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে মেলার মধ্য থেকে একটা ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার দেখেই তো তাকে সাময়িকভাবে সুস্থ করে আর সে বাবলুর কাছে জিজ্ঞেস করে যে কেডির কি কোনো সিনড্রোম আছে। বাবলু তাকে জানায় যে সে খুব সহজেই সব কথা ভুলে যায়। মাঝে মাঝে সে এমন অনেক কিছু কল্পনা করতে থাকে যা তার সামনে নেই। তো এরপরই দেখানো হয় ডাক্তার তাকে দেখা শেষ হলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কেডির ঘুম ভাঙে। বাবলু তখন তাকে বলে যে আগের দিন রাতে সে তো তাকে অনেক বেশি ভয় পাইয়ে দিয়েছিল। কেডি তখন তাকে হাসতে হাসতে বলে কিন্তু তাকে ভয় পাইয়ে দিয়ে সে অনেক এনজয় করছিল। তখনই বাবলু বলে যে সে যেহেতু তাকে দেখে এনজয় করতে পেরেছে, তাহলে এর উপহার স্বরূপ সে তাকে যেন মীরার কাহিনী জানায়। তখন কেডি তাকে বলতে থাকে যে অনেক বছর আগে সে মীরা নামের একটি মেয়েকে অনেক বেশি পছন্দ করত। তার সাথে তার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু তারা যখন বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যায় তখন তার কাছে তার ভাইয়ের কল আসে আর তাকে জানানো হয় যে তার ভাই মাহেশ মালার সাথে প্রেম করছিল আর তাকে গর্ভবতী বানিয়ে দিয়েছে। তাই গ্রামের সবাই মিলে এখন তাকে মারার জন্য খুঁজছে। তাই কেডিকে তখন মীরাকে কষ্ট দিয়ে আর তাদের সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যেতে হয়। সে শুনেছে মীরা নাকি পরে বিয়েও করেছে, কিন্তু কিছু বছরের মাথায় তার সেই হাজবেন্ড মারা যায়। তখন বাবলু তার কাছে জিজ্ঞেস করে যে তো এরপর কি কেডি কখনো তার সাথে দেখা করতে যায়নি। কেডি বলে যে তখন সে পরিবারের জন্য যেতে পারেনি আর এখন সে যেতে চায়, কিন্তু সেই গ্রামের কথা তার মনে নেই। তখন বাবলু তাকে বলে যে তার যেটুকু মনে আছে সেটুকু দিয়েই তারা মীরাকে খুঁজে বের করবে, কিন্তু তার আগে সে কেডিকে সারপ্রাইজ করার জন্য তাকে একটা জামা কাপড়ের দোকানে নিয়ে যায় আর সেখানে গিয়ে তাকে কমপ্লিট স্যুট কিনে দেয়। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে মীরার বাসা পর্যন্ত চলে আসে। মীরা তো এত বছর পর তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা দুজনেই একে অপরকে দেখে খুব বেশি খুশি ছিল। তখন কেডি মীরার কাছে ক্ষমা চায় তাকে সেদিন ছেড়ে যাওয়ার জন্য। মীরা এসব শুনে তাকে বলে যে কেডি তখন যা ঠিক বলে মনে করেছে তাই করেছে, শুধু তার কেডিকে ভুলে যেতে অনেক কষ্ট হয়েছিল। প্রতিনিয়ত তাকে মনে করে সে কান্না করত। কেডি তাকে বলে যে সেও তাকে ছেড়ে একদমই খুশি ছিল না, সে তো তাকে ভুলতে না পেরে কখনো বিয়েই করেনি। তারা তখন একে অপরের মনের কথা বলে। এরপর মীরা কেডির কাছে জিজ্ঞেস করে যে সে কি খাবে। কেডি সঙ্গে সঙ্গে তাকে বলে যে সে বিরিয়ানি খাবে। মীরাও তখন তার জন্য বিরিয়ানি বানায় আর সে যাওয়ার আগে তাকে টিফিন বক্সে করে বিরিয়ানিও দিয়ে দেয় আর এটাও বলে যে টিফিন বক্স দিয়েছে যাতে করে কেডি এই বাহানায় তার সাথে আবারও দেখা করতে আসতে পারে। এরপর থেকে কেডি বাবলুকে নিয়ে মীরার কাছে প্রতিদিন সকালে আসে, আবার রাতে চলে যায়। তারা সারাদিন অনেক বেশি মজা করে, একে অপরের সাথে বেশ সুন্দর কিছু সময় কাটায়। তখন দেখানো হয়
একদিন বৃষ্টি না হলেও কেডি বৃষ্টি হচ্ছে মনে করে তাড়াতাড়ি করে জামা কাপড় উঠিয়ে নিয়ে আসে। এটা দেখে তখন মীরা অবাক হলে বাবলু তাকে বলে যে কেডির এই স্বভাব রয়েছে, সে অনেক কিছু ভুলে যায় আর মাঝে মাঝে যা তাদের সামনে হয় না তাও কল্পনা করতে থাকে। এটা শুনে তখন মীরার কেডির জন্য অনেক কষ্ট হচ্ছিল। এরপরই দেখানো হয় মীরা কেডির সাথে আলাদা করে কথা বলতে থাকে। মীরা তখন তাকে বলতে থাকে যে সে আর কতদিন এভাবে পালানোর কথা ভাবছে, আর তার সাথে সাথে এই বাচ্চা ছেলেটিকেও নিয়ে পালাচ্ছে। তার যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চা ছেলেটির কি হবে, তা কি সে ভেবে দেখেছে? এই বাচ্চাটার তো পুরো জীবন এখনো পড়ে রয়েছে। তখন কেডি তাকে বলতে থাকে যে বাবলুকে সে তার থেকে দূর করতে পারবে না, সে তার সাথে থাকতে অনেক বেশি পছন্দ করে। বাবলু তার থেকে দূরে গেলে সে তাকে অনেক বেশি মিস করবে। তখন মীরা তাকে বুঝিয়ে বলতে থাকে যে মানুষ সবসময় একসাথে থাকতে পারে না, প্রিয় মানুষ দূরে গেলে তাদের সুন্দর মেমোরি বুকে নিয়েই বাঁচতে হয়। তখন কেডি তার কথা বুঝতে পারে। সেদিন সেই টিচার তার কাছে তার নাম্বার দিয়ে দিয়েছিল, এর জন্য তখন সে টিচারকে কল করে আর বাবলুকে তাদের সাথে আগ্রাতে নিয়ে যাওয়ার কথা বলে। এদিকে রাতের বেলা তারা চলে আসতে থাকে। বাবলু তো এই ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু তখনই সে কেডির মন খারাপ দেখে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। কেডি তাকে বলে যে সে তার সেই শিক্ষকের সাথে কথা বলেছে, তারা তার ভালো এডুকেশনের জন্য তাকে আগ্রাতে নিয়ে যাবে আর সেখানে তার থাকা খাওয়া এবং পড়াশোনার খরচ চালাবে। এসব শুনে বাবলু বলতে থাকে যে সে যেন তাকে বলে দেয় যে তার পড়াশোনার কোনো প্রয়োজন নেই। তখন কেডি তাকে বুঝিয়ে বলে যে জীবনে পড়াশোনার অনেক মূল্য রয়েছে, সবাই এই সুযোগ পায় না। এসব শুনে বাবলু বলে যে সেও তো তার ভাইদেরকে পড়াশোনা করিয়েছে, কিন্তু তারা বড় হয়ে তো জানোয়ারের মতোই কাজ করেছে, তাই না? কেডি তখন তাকে বলে সবাই তো একরকম হয় না। তাছাড়া বাবলু ভাবুক যে সেদিন রাতে যদি কেডি মারা যেত তাহলে সে কি করত, কোথায় যেত? বাবলু তখন বলতে থাকে যে মারা তো যে কেউ যে কোনো সময় যেতে পারে, সেও তো নাগরদোলা থেকে পড়ে মারা যেতে পারত। এটা শুনেই তো কেডি তাকে একটা চড় মেরে দেয় আর এসব কথা বলতে মানা করে। বাবলুও তখন চুপ হয়ে যায়। কেডি তখন তাকে আবারও কোলে টেনে নেয় আর বোঝাতে থাকে। সে বলে যে তার ভালোর জন্যই তাকে পড়াশোনা করতে যেতে হবে। বাবলু তো তখন খুব কাঁদতে থাকে আর বলে যে সে কখনো কারোর সাথে বন্ধুত্ব করতে পারেনি। যখনই কোনো বড়দের সাথে সে বন্ধুত্ব করার চেষ্টা করেছে তারা তার গার্জিয়ান হতে চেয়েছে, আর আজ কেডিও এমন করে তার থেকে দূরে চলে যাচ্ছে। কেডি তখন তাকে বলে যে সব সম্পর্কের এক্সপায়ারি ডেট থাকে, এটা তো তাকে একদিন বাবলুই বলেছিল। এরপর দেখানো হয় তারা আবারও তাদের সেই পুরনো জায়গায় চলে আসে। সেখানে একসাথে আর কয়েকদিন পার করে তারা দুজন। তারপর কেডি বাবলুকে নিয়ে ট্রেন স্টেশনে যায়। সেখানে সে বাবলুর জন্য ট্রেনের এসি টিকিট কিনে দিয়েছিল। এরপরই সেখানে টিচার চলে আসে আর বাবলুকে তার সাথে করে নিয়ে যায়। যাওয়ার আগে বাবলু কেডির দিকেই তাকিয়ে থাকে। এরপর কেডির কথা ভাবতে ভাবতেই সে আগ্রায় যেতে থাকে। কেডি এদিকে তাঁবুতে এসে বসে থাকে। একা একা তার অনেক খারাপ লাগছিল, সে তো শুধু বাবলুর কথাই মনে করছিল। তখনই দেখানো হয় তার কাছে সম্রাট আসে। সম্রাট তাকে বলে যে তার ভাইয়েরা তাকে খুঁজে বের করার জন্য সম্রাটকে হায়ার করেছিল। কেডি তো তখন অনেক ঘাবড়ে যায় আর তার সেই ইচ্ছা লেখা গাছের দিকে তাকায়। সম্রাট তখন তাকে বলতে থাকে যে সে যদি না যেতে চায় তাহলে সে তাকে জোর করবে না। এরপর গাছে তার লেখা ইচ্ছেগুলো দেখে সম্রাট তাকে বলে যে তার যদি কোনো ইচ্ছা বাকি থেকে থাকে তাহলে সম্রাট তাকে তার ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। কেডি এসব শুনে বলে যে তার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে, সে অনেক পালিয়েছে, তাই এখন সম্রাট যেন তাকে তার গ্রামে নিয়ে যায়। এরপরই দেখানো হয় কেডি তার বাসায় আসে। তাকে দেখেই তো পুতুল আর তার দুই ভাই দৌড়ে চলে আসে, তার অনেক যত্ন করে। কিন্তু তখন কেডির কাছে সবকিছুই মিথ্যা বলে মনে হয়। এই ঘর আর তার কাছে নিজের ঘর বলে মনে হয় না। পরদিনই দেখানো হয় কেডি কোর্টে যায়। সেখানে সেই লোকটিও ছিল যে বলেছিল সে কেডির কাছে টাকা পায়। দেখা যায় সেই লোকটি তখন কেডিকে তার ভাইদের থেকে আড়ালে নিয়ে যায় আর বলতে থাকে যে সে তার কাছে টাকা পায় এই বিষয়টা মিথ্যা বলেছিল, যাতে করে তার বেয়াদব ভাইগুলো তাকে খুঁজে বের করে। আর কেডি যেমন করে তার উইল বানাতে চেয়েছিল সে তেমনটাই বানিয়ে দিয়েছে, তাই কেডি যেন সেখানে টিপসই করে দেয়। কিন্তু কেডিকে তো বাবলু এতদিনে পড়তে লিখতে শিখিয়ে দিয়েছিল, তাই সে তখন কলম ধরে, কিন্তু তার নিজের নাম তো তার মনে ছিল না। তখনই পাশের লোকটি তাকে তার নাম বলে। তখনই কেডি সাইন করে দেয়। এরপর সে সেখান থেকে বাইরে বের হয়ে চলে যেতে থাকে। তখন তো তার ভাইয়েরা তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে এখন থেকে তাদের সাথেই থাকবে। কিন্তু কেডি তখন তাদেরকে বলে সে কেন তাদের সাথে থাকবে, সে তো কখনো তাদের পরিবারই ছিল না। সে আরো বলে যে সে যখন তাদের বাড়ি বানিয়েছিল আর সেখানে তাদের ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে ডেকেছিল, তখন সবার একটা ছবি তোলার পরে মহেশ তাদেরকে ফ্রেম থেকে সরে যেতে বলেছিল আর বলেছিল যে সে এখন তার ফ্যামিলির সাথে একটা ছবি তুলবে। আর এটা বলে সে শুধু তার ওয়াইফ এবং তার সন্তানদের সাথে ছবি তুলেছিল। সেদিনই কেডি বুঝে গিয়েছিল
যে সে ঘর তো বানিয়েছে কিন্তু পরিবার বানাতে পারেনি, আর এখন তো না তার ঘর আছে না অন্য কিছু আছে, সবকিছু সে বিলিয়ে দিয়েছে। এখন আর তার পরিবারের কেডির কোনো প্রয়োজন নেই, তাই তারা যেন ভালো থাকে। এরপরে কেডি তার বোনের সাথে দেখা করে তাকে জীবনে অনেক সুখে শান্তিতে থাকার আশীর্বাদ দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। সে সম্রাটের কাছে যায় আর তাকে বলে যে তার শেষ একটা ইচ্ছা বাকি আছে, সম্রাট যেন তাকে গঙ্গা নদীর কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে কেডি সম্রাটকে বলে যে এটা হলো তার শেষ গন্তব্য আর তাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য সম্রাটকে ধন্যবাদ। সম্রাটও তখন তাকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কেডিকে দেখানো হয় সে তার ভয়কে অতিক্রম করে পানিতে নামে আর নির্ভয়ে ডুব দিতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে দেখানো হয় মাহেশদেরকে আদালত থেকে জানানো হয়েছে যে কেডি তার সব সম্পত্তি 4টি অংশে ভাগ করে দিয়েছে। একটি অংশ দিয়ে তার ভাইদের যত ঋণ আছে তা শোধ করা হবে, দ্বিতীয় অংশ তার বোন পুতুলের জন্য, তৃতীয় অংশ বাবলু পাবে এবং শেষ অংশ অন্য একজন পাবে। তখনই আমাদেরকে শেষ অংশ যে পাবে তাকে দেখানো হয়, সে আর কেউ না, তার ভালোবাসা মীরা। আমরা তখন দেখতে পাই কেডি সেখান থেকে মীরার কাছে যায় আর এরপরই তারা একসাথে বাইকে করে ঘুরে বেড়ায়। অবশেষে কেডি তার ভালোবাসাকে খুঁজে পেয়েছে, তাই বাকি জীবনটা সে তার সাথেই সুখে শান্তিতে কাটাতে চায়। এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। কালীধারের জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।